দক্ষিণ এশিয়ার রাজনীতির মাঠটা বেশ জটিল, তাই না? আর এই খেলার আড়ালে যারা আসল কলকাঠি নাড়ে তারা হলো বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা। আজ আমরা এমনই দুটো শক্তিধর সংস্থা নিয়ে কথা বলবো। একদিকে বাংলাদেশের এনএসআই আর অন্যদিকে ভারতের তাদের মধ্যে সম্পর্কটা আসলে কি? বন্ধুত্ব নাকি ক্ষমতার এক অদৃশ্য লড়াই? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব এই দুই সংস্থা আসলে কারা। তারপর যাব তাদের সম্পর্কের একেবারে শুরুতে, ৭১-এর সেই দিনগুলোতে। এরপর দেখব কিভাবে প্রভাব বিস্তারের খেলাটা জমে উঠল, নিয়ন্ত্রণের অভিযোগগুলো কি কি, আর সেই নাশোরানো ঘটনা, ৩ কর্মকর্তার পালিয়ে যাওয়া, এবং সবশেষে সবচেয়ে বড় যে প্রশ্নটা ওঠে, সার্বভৌমত্বের প্রশ্ন। তো চলুন শুরু করা যাক। এই যে অদৃশ্য খেলার কথা বলছি, এর প্রধান খেলোয়াড়দের সাথে আগে পরিচিত হয়ে নেওয়া যাক। দেখুন, একদিকে আছে আমাদের বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্থাৎ এনএসআই, দেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। আর অন্যদিকে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সবাই যাকে নামেই চেনে, ভারতের বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমের মূল চালিকা শক্তি। দুটোই কিন্তু নিজ নিজ দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এনএসআই-এর জন্ম কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরপরই ১৯৭২ সালে। এর কাজ কি? আচ্ছা, দেশের ভেতরে নিরাপত্তা দেখা, অন্য দেশের গোয়েন্দাদের উপর নজর রাখা, মানে কাউন্টার ইন্টেলিজেন্স, আর দেশের বাইরে থেকে তথ্য জোগাড় করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা সরাসরি প্রধানমন্ত্রীর অফিসের অধীনে কাজ করে। বুঝতেই পারছেন এর গুরুত্ব কতখানি। আর এর ব্যাপারটা একটু অন্যরকম। এটা তৈরি হয়েছিল ১৯৬৮ সালে। এর পেছনের কারণটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আগের দুটো বড় যুদ্ধে গোয়েন্দা তথ্যের অসম্ভব ব্যর্থতা, সেই শিক্ষা থেকেই ভারত তৈরি করে। তাদের মূল ফোকাস হল বিদেশের মাটিতে গোয়েন্দাগিরি, সন্ত্রাসবাদ দমন আর সরকারকে পলিসি তৈরিতে সাহায্য করা। আর সত্যি বলতে কি, প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণ এশিয়ায় একটা বিরাট শক্তি হয়ে ওঠে। আচ্ছা, এই দুই সংস্থার পরিচয় তো হলো, কিন্তু তাদের সম্পর্কের শুরুটা কোথায়? চলুন একটু ইতিহাসে ফিরে যাই, সেই ৭১-এর দিনগুলোতে। এই টাইমলাইনটা একবার দেখুন, একটা দারুণ ব্যাপার খেয়াল করবেন। ১৯৬৮ সালে তৈরি হল। ঠিক তার ৩ বছরের মাথায় ১৯৭১-এ আমাদের মুক্তিযুদ্ধ শুরু। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছরই ১৯৭২-এ জন্ম নিল এনএসআই। মানে দক্ষিণ এশিয়ার ইতিহাসের একেবারে তালমাটাল একটা সময়ে এই দুটো সংস্থার জন্ম আর বেড়ে ওঠা। ৭১-এর মুক্তিযুদ্ধে এর ভূমিকা নিয়ে কথা বলতেই হয়। এটা ছিল এক কথায় অসাধারণ। তারা শুধু যে তথ্য দিয়েছে তাই না, প্রায় ৮৩,০০০, শোচন একবার, ৮৩,০০০ বাঙালি মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছিল। এর ভেতরে আবার ছিল ১০,০০০ সদস্যের বিশেষ মুজিব বাহিনী। বলা হয় তাদের এই সাহায্য বাংলাদেশের জন্ম আর ভারতের বিজয়ের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আর এই সহযোগিতায় কিন্তু পরের কয়েক দশকের সম্পর্কের ভিত্তি করে দিয়েছিল। কিন্তু এই যে সহযোগিতার সম্পর্ক, সময়ের সাথে সাথে এটা নাকি বেশ জটিল হয়ে ওঠে। অভিযোগটা হলো সেই বন্ধুর ভূমিকা থেকে সরে এসে ধীরে ধীরে প্রভাব বিস্তারের একটা অদৃশ্য খেলা শুরু করে। আর এই কথাটা কিন্তু কোনো বাইরের লোক বলছে না, বলছেন এনএসআইয়েরই একজন সাবেক মহাপরিচালক, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আমিনুল হক। তার মতে বাংলাদেশে ভারতের স্বার্থ এতটাই ব্যাপক যে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থার কার্যকলাপ এর তুলনায় কিছুই নয়। তার কথায় পরিষ্কার ইঙ্গিত, ব্যাপারটা সাধারণ বন্ধুত্বের গণ্ডি অনেক আগেই পেরিয়ে গেছে। তো বিভিন্ন সূত্র থেকে যে অভিযোগগুলো উঠে আসে সে অনুযায়ী এর মূল উদ্দেশ্যগুলো কি? ১. বাংলাদেশকে ভারতের প্রভাবের ভেতরে রাখা। ২. এটা নিশ্চিত করা যে বাংলাদেশের বিদেশ নীতি আর সামরিক নীতি ভারতের লাইনেই থাকবে। ৩. ঢাকায় একটা বন্ধু সরকার রাখা। আর সবশেষে দেশের রাজনীতি, সংস্কৃতি, মিলিটারি, অর্থনীতি সব সেক্টরে নিজেদের লোক ঢুকিয়ে দেওয়া। মূল লক্ষ্যটা হল একটা বন্ধু রাষ্ট্রকে প্রায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এখন প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে সম্ভব? একটা দেশের গোয়েন্দা সংস্থা আর একটা দেশের উপর এতটা নিয়ন্ত্রণ কিভাবে প্রতিষ্ঠা করতে পারে? পদ্ধতিটা আসলে কি? উৎসগুলো থেকে অভিযোগ করা হয় যে শেখ হাসিনা সরকারের আমলে একটা বড় সুযোগ তৈরি হয়। অভিযোগটা হলো তখন নাকি দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে জাতীয় নিরাপত্তার বদলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা শুরু হয়।
মূলত সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এর ফলে যা হয়, ভারতের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজটা একদমই ধীর হয়ে যায়, বা বলা ভালো, প্রায় বন্ধই হয়ে যায়। আর এই কথিত নিয়ন্ত্রণের পদ্ধতিটা ছিল এক কথায় ভয়ঙ্কর। অভিযোগটা হলো সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি করা। ধাপগুলো দেখুন। প্রথমে ঠিক করা হয় যে সরকার আর ভারতপন্থী লোকজনকে চাকরি দেওয়া হবে। এরপর প্রার্থীদের তালিকা আসত কোথা থেকে? অভিযোগ অনুযায়ী খোদ ভারতীয় দূতাবাস আর ক্ষমতাসীন দলের অফিস থেকে। তারপর পুরো নিয়োগ প্রক্রিয়াটাই এমনভাবে সাজানো হতো যেন এই তালিকাভুক্ত প্রার্থীরাই চাকরিটা পায়। আর এভাবেই দেশের সবচেয়ে সংবেদনশীল একটা সংস্থায় ঢুকে পড়ে আপোসকৃত কর্মীরা। আর এই অপারেশনের আকারটা শুনলে অবাক হতে হয়। বলা হচ্ছে ২০২০ থেকে ২০২৩, মাত্র ৩ বছরে প্রায় ২,৪০০ জনকে এই প্রক্রিয়ায় এনএসআইতে ঢোকানো হয়েছে। একবার ভাবুন, ২,৪০০ জন! এই বিপুল সংখ্যক নিয়োগ একটা দেশের প্রধান গোয়েন্দা সংস্থার মূল কাঠামোকেই তো নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই যে এত কিছু চলছিল পর্দার আড়ালে, এটা হঠাৎ করে প্রকাশ্যে চলে আসে একটা নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে, যা লিটারেলি পুরো দেশকে ঝাঁকিয়ে দেয়। খবরটা ছিল এনএসআই-এর ৩ জন সিনিয়র অফিসার হঠাৎ দেশ থেকে উধাও। শুধু উধাওই হননি, সাথে করে নিয়ে গেছেন রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল সব ডকুমেন্টস। আর তাদের বিরুদ্ধে অভিযোগ একটাই: বিদেশি শক্তির হাতে দেশের গোপন তথ্য তুলে দেওয়া। এই সে ৩ জন কর্মকর্তা। দেখুন, যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ আর উপপরিচালক আমিনুল হক পলাশ, তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে যে তারা ভারতের রয়ের এজেন্ট ছিলেন। আর তৃতীয় জন, সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার, তার বিরুদ্ধে অভিযোগটা হলো জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি চুরি করা। এই ঘটনাটা কিন্তু শুধু ৩ জন অফিসারের পালিয়ে যাওয়া নয়, এটা দেশের নিরাপত্তা আর সার্বভৌমিকত্বের একেবারে গোড়ায় আঘাত করেছে আর জন্ম দিয়েছে অনেক বড় প্রশ্নের। এর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো যে সংস্থাটার কাজ দেশকে রক্ষা করা, সেই সংস্থাকেই ভেতর থেকে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে। ভাবুন, বিদেশি এজেন্টরা হয়তো বছরের পর বছর ধরে উঁচু পদে বসেছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য। এটা তো শুধু জাতীয় নিরাপত্তার সংকট নয়, এটা দেশের মানুষের বিশ্বাসের ওপরও একটা বিরাট আঘাত। তো সব কিছুর শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়: একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থার ভূমিকা ঠিক কী হওয়া উচিত? যখন রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ায় বলে অভিযোগ ওঠে, তখন স্বাধীনতা বা সার্বভৌমত্বের মানেটা ঠিক কী দাঁড়ায়? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।